ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আজকে ইউএসএ আনএমপ্লয়মেন্ট ডাটা এসছে, সেই ডাটাটা নিয়ে আমরা আলোচনা করে নেবো। এরপরে এই মাসেই ফেডের মিটিং আছে, সেই মিটিংয়ে কী খবরাখবর হতে পারে সেটা নিয়েও একটা ধারণা দেওয়া হবে। আর জাপানের ইএন ক্যারেক্টারেরও মিটিং আজকে, খবর যেটা জানা যাচ্ছে যে এই মাসে আছে 18-19 তারিখ করে। এবং ইউএসএ ইরানের ওয়ারের কী আপডেট হয় সেটাও জানাবো আপনাদের। আর এফআইআই ডিআইআই ডাটাও খবরটা দেবো। আর মার্কেটের সেন্টিমেন্ট আজকে কোন দিকে আছে, নিফটি অ্যানালিসিস নিয়েও কথা বলা হবে। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা ইউএসের আনএমপ্লয়মেন্ট ডাটা, সেটা এসছে। দেখা গিয়েছিল প্রিভিয়াসলি এসেছিলো 4.3%, ফোরকাস্ট করা হয়েছিল এবারে 4.3%ই আসার কথা, কিন্তু এসছে অ্যাকচুয়ালি 4.4%, যেটা দেখতে গেলে খুবই বাজে ডাটা এসছে। এটা আজকেই এসছে দেখছেন 6/3/2026, যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে খুবই বাজে ডাটা এসছে, যার ফলে ইউএসের মার্কেটেও এর একটা ইম্প্যাক্ট দেখা গেছে। একটু পরেই আমরা ইউএসএ মার্কেট নিয়ে আলোচনা করব, তখনই দেখা যাবে যে কি ইম্প্যাক্টটা দেখতে পাওয়া গেছে। আচ্ছা, এই ডাটার কি পয়েন্ট দেখতে গেলে দেখবো আমরা প্রায় 92,000 জব লস হয়েছে, যেখানে আগে দেখা যাচ্ছিল যে একটা আশা ছিল যে 50 থেকে 60,000 জবের বোধহয় গেইন হবে, মানে 50 থেকে 60,000 মানুষ তারা আরও নতুন করে চাকরি পাবে। সেখানে দেখা গেছে 92,000 মানুষ চাকরি হারিয়ে ফেলেছেন, এটা একটা খুবই নেগেটিভ ডাটা। আচ্ছা, ইনি হচ্ছেন পাওয়েল সাহেব, যিনি এখন ফেডের চেয়ারম্যান, আমেরিকার যে ফেডারেল ব্যাংক আছে মেন অর্থনীতির উপদেষ্টা ইনি। তো এরা এই মাসেই মিটিং ডেকেছেন একটা, সেই মিটিংয়ে ডিসাইড করা হবে যে নতুন করে ফার্দার রেট কাট করা হবে, না রেট হাইক করা হবে, না রেটটা সেমই রাখা হবে। দেখা যাক, এইদিকে আমাদের নজর রাখতে হবে। এনার যে বক্তব্য, সেই বক্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেটের ওপর নিচে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ইউএসএ কিন্তু রিসেশনেও চলে আসতে পারে, একটা অর্থনৈতিক মন্দা চলে আসতে পারে। ইউএসএ এখন যেরকমভাবে অবস্থা চলছে, যে এত লোক বেরোজগার হয়ে যাচ্ছে, একটা এআই এসে যাওয়ার জন্যে লোকের আরও চাকরি চলে যাচ্ছে। এছাড়াও ইউএসএ এখন নতুন করে চাকরির কোনো সুযোগ সুবিধা থাকছে না, তারপরে আবার ইউএসএ ইরানের সঙ্গে যুদ্ধেও জড়িয়ে গেছে। তো এই সব জিনিসগুলোর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ইউএসএতে হয়তো একটা রিসেশনের একটা খতরনাক অবস্থা আসতে পারে। এবার আমরা দেখে নেব যে মার্কেটে আর একটা নেগেটিভ দিক কী আসছে না, জাপানের ইয়েন ক্যারেক্টারের একটা মিটিং আছে, জাপানি ব্যাংকের মিটিং আছে, যেটা দেখা যাচ্ছে জাপান হয়তো রেট হাইক করতে পারে। যা আমরা জানি জাপানে অল্প টাকায় লোন পাওয়া যায়, সেই লোন নিয়ে নানান ইনভেস্টার বিদেশের নানান মার্কেটে ইনভেস্ট করে রাখে। এবারে জাপান যদি রেট হাইক করে দেয়, এই মার্চের 18-19 তারিখ করেই জাপানের মিটিং আছে, এবং এপ্রিলে একটা জাপানের ইলেকশন আছে। তো জাপান যদি রেট হাইক করে দেয়, তাহলে বাইরের যে ইনভেস্টাররা আছে তারা বাইরে যেসব দেশে ইনভেস্ট করে রেখেছিল, যেমন ধরুন কেউ জাপান থেকে লোন নিয়ে ইন্ডিয়াতে ইনভেস্ট করে রেখেছে, ইউএসএতে ইনভেস্ট করে রেখেছে, তারা সেই ইনভেস্টিংয়ের পয়সাগুলো তখন তুলে আবার জাপানে ফেরত দেওয়ার চেষ্টা করবে। তো তখন একটা আবার নতুন করে ফার্দার মার্কেট ফল হওয়ার একটা চান্স আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে ইউএসএ আর ইরানের যুদ্ধের কী পরিস্থিতি চলছে সেটা। প্রথমত দেখে নেব ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছে, যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে ইরানের সাথে কোনো চুক্তি করা হবে না যতক্ষণ না ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করছেন। তিনি হোয়াইট হাউসের সাংবাদিকদের জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে এবং ইসরায়েল সহ মিত্রদের সুরক্ষায় এই অভিযান প্রয়োজনীয় ছিল। এটা ট্রাম্পের দিক থেকে ক্ল্যারিফিকেশান দিয়েছে আমেরিকার তরফ থেকে। কিন্তু আমরা জানি ইরানের যে বিদেশমন্ত্রী আছেন এবং ইরানের বর্তমান যিনি নিউজকে ব্রিফিং করছেন, তিনি বলেই দিয়েছেন ইরান কোনোভাবেই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না, ইরান তার উপরে হামলার যোগ্য জবাব দেবে। তেল আবিবে কি হয়েছে, ইরানের যে অপারেশন তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4 হামলা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসাবে তেল আবিবের কেন্দ্রস্থলে নতুন খেইবার ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের তেল আবিব যে আছে সেখানে ভালো রকমের হামলা ইরানের তরফ থেকে হয়েছে। এছাড়াও কি জানতে পারা যাচ্ছে, ইরানের পারমাণবিক ও নৌঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে জানা গেছে, বিবিসির তরফ থেকে জানিয়েছে এটা। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের অন্তত 11টা নৌজাহাজ ধ্বংস হয়েছে। এছাড়াও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির শিল্প, পারমাণবিক স্থাপনাগুলোকেও ধ্বংস করা হয়েছে। আচ্ছা,
এবার আমরা হতাহতের সংখ্যাটা দেখে নিই। হতাহতের সংখ্যা, আঞ্চলিক ঝুঁকি, যুদ্ধে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, কারণ আজকে আমাদের মার্চের 6 তারিখ। আজকে যুদ্ধটা সপ্তম দিনে পড়লো, 7 দিন ধরে যুদ্ধটা চলছে। ইরানি রেড ক্রিসেন্টের মতে ইরানের নিহতের সংখ্যা 1332 জন ছাড়িয়েছে, যদিও কিছু রিপোর্টে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কাতার সতর্ক করেছে যে এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চললে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। আমরা জানি অলরেডি ক্রুডের দাম বেড়েই চলেছে। তো এই জ্বালানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এরপরে আরও একটা ব্যাপক ক্ষতি আমরা আমাদের ভারতীয় মার্কেটে দেখতে পাবো। আচ্ছা, এই জ্বালানির দামে যত বাড়বে, আমাদের এখন আজকে ক্রুডটা দেখাবো। ক্রুডটা প্রায় $90 কাছে পৌঁছে গেছে। কদিন $85 কাছাকাছি ছিল, ভাবা হচ্ছিল ওখানে স্টেবল থাকবে, কিন্তু $90 কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্যে আমাদের যে একটা রেট কাট হওয়ার যে চান্স ছিল, সেই চান্সটা কিন্তু প্রায় আর নেই বললেই চলে। আর চীনের সঙ্গে কিন্তু ইরানের একটা চুক্তি আছেই, যে চীন ইরানের ডেভেলপমেন্ট করে দেবে নানান রকমের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে। ইরান কিন্তু তাকে অবিরত তেল সরবরাহ করতে থাকবে। তো এই যে ইরান যে যুদ্ধটা করছে, এর পেছনে কিন্তু চীনেরও একটা ইন্টেলিজেন্সের সাপোর্ট আছে। শুধু দুটো মিসাইল ফেলে বা দুটো বোম ফেলে তো যুদ্ধ হয় না, তার পেছনে একটা টেকনিক্যাল সাপোর্ট, স্যাটেলাইট ইমেজ, এছাড়াও কিছু গোয়েন্দা রিপোর্ট সবই লাগে। তো সেগুলো চীন ভেতর থেকে সরবরাহ করছে বলেই মনে করা হচ্ছে, যার ফলে ইরান এই যুদ্ধটাকে আরও লঙ্গারভাবে নিয়ে যেতে পারে, আরও লঙ্গার টার্মের জন্য নিয়ে যেতে পারে। এছাড়াও কী হয়েছে, ইরানে একটা মোজাইক ডিফেন্স সিস্টেম বলে সিস্টেম অ্যাক্টিভেট করেছে। যারা জানেন না জিনিসটা বলে দিই, মোজাইক হচ্ছে ছোটো ছোটো জিনিসের দানাকে যোগ করে একটা বড় ডিজাইন তৈরি করা। সেরকম ইরানেও কী করেছে, ইরান 31টা ভাগে ভাগ করে দিয়েছে ওদের যে সামরিক সিস্টেম আছে সেই সিস্টেমটাকে, যার ফলে কী হচ্ছে, সেই সিস্টেমটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যাটাক আনছে নানান দিকে, যার ফলে একটা কোনো মাথা মানে খামেনেইকে মেরে দিলেই যে ইরান ধ্বংস হয়ে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার এখন আর নেই। 31টা ভাবে তারা সমন্বয় ঘটিয়ে নিজেদের মধ্যে 31টা মাথা থেকে নানান দিকে অ্যাটাক চালানো হচ্ছে, যার ফলে মোজাইক ডিফেন্স সিস্টেমের কাছে আমেরিকা কিন্তু মোটামুটি পর্যুদস্ত হয়েই গেছে। আমেরিকা বুঝতেই পারেনি যে এই জিনিসটা হবে, এটা এক প্রকার সারপ্রাইজ করে দিয়েছি ইরান ওদেরকে। তো এই যুদ্ধটা যত মানুষ ভাবছিলেন যে খুব অল্প সময়ে বোধহয় থেমেই যাবে, কিন্তু সেটা হওয়ার নয়। দেখা যাক এবার আমরা আমাদের ভারতীয় মার্কেটের অবস্থানটা দেখব। তার আগে একটু দেখে নিই আজকে এফআইআই ডিআইআই এর ডাটাটা। আজকে আমাদের ভারতীয় ডিআইআই যারা দেশীয় ইনভেস্টর আছেন তারা 6,971 কোটি টাকা কিনেছেন এবং বিদেশি ইনভেস্টররা প্রায় 6,030 কোটি টাকা বিক্রি করে দিয়েছেন। এছাড়া মার্কেটের সেন্টিমেন্টটা আজকে দেখে নেব। এক্সট্রিম ফিয়ারে চলে এসছে, এটা হয়তো কালকে ফিয়ারে ছিল, এটা হয়তো আরও নিচের দিকেতে আসতে পারে। তো মার্কেটে এখন এক্সট্রিম ফিয়ারে আছে। এবার আমরা মার্কেটের অ্যানালিসিসটা একটু দেখব। মার্কেটের সেক্টর ওয়াইজ দেখতে গেলে দেখব কেমিক্যাল সেক্টর অল্প পজিটিভে আছে, বাকি সমস্ত সেক্টরই প্রায় নেগেটিভে আছে। ডিফেন্স অল্প পজিটিভে আছে, এনার্জি অল্প পজিটিভে আছে, আইটি অল্প পজিটিভে আছে, গোল্ড কিছুটা আজকে পজিটিভনেস দেখিয়েছে, এবং ইথেরিয়াম, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সিতে দেখতে গেলে দুটোই নেগেটিভে প্রায় 4%-এর কাছাকাছি ডাউন চলছে। কোরিয়ান মার্কেট আজকে প্রায় ফ্ল্যাটই আছে। চাইনিজ মার্কেট 1.72% আপ ক্লোজিং দিয়েছে। জাপানের মার্কেট 210 পয়েন্ট নিচে চলছে, এবং ন্যাসড্যাকে প্রায় 1%-এর কাছাকাছি ফল দেখতে পাওয়া যাচ্ছে, এবং ডাউ জোন্সেতে প্রায় 1.29% আরও বেশি ফল দেখতে পাওয়া যাচ্ছে। আমেরিকান মার্কেট অলরেডি নিচের দিকে যেতে আরম্ভ করেছে, এবং ক্রুড অয়েলের দাম 90 ছাড়িয়ে এখন 92-এর কাছে যাচ্ছে, প্রায় 10% ওপরে চলে গেছে ক্রুডের দাম। আমরা জানি ক্রুডের দাম যত বাড়বে আমাদের ভারতীয় মার্কেটের ওপরে ইম্প্যাক্ট তার বহুগুণ হয়ে এসে পড়বে। এটা খুবই একটা নেগেটিভ নিউজ, এই ক্রুডের দাম বেড়ে যাওয়াটা। এটার দিকে আমাদের সবসময় নজরে রাখতে হবে। এছাড়াও নতুন কোন ইন্ডিকেটারকে দেখে আমরা এখন মার্কেট দেখছি সেটাও আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। ক্রুডকে এখন আমরা ইন্ডিকেটার হিসেবেই দেখছি। ইন্ডিয়ান ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্সে আজকে প্রায় 11% ওপরে গেছে, মানে ভোলাটিলিটি আরও যে বাড়ছে সেটা বোঝা যাচ্ছে, মার্কেটে অস্থিরতা বাড়ছে। এছাড়াও বাকি যে ইন্ডেক্স, সব ইন্ডেক্সই প্রায় আজকে রেডে ক্লোজিং দিয়েছে। গিফট নিফটিও এখন চলছে প্রায় 2% নেগেটিভে চলছে। নিফটির আজকের চার্টটা আমরা একটু দেখে নেব। আমাদের যেখানে মার্কিং করা ছিল 24,600, এখানে নিফটি আজকে সারাদিনই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকেতে এসে আবার ডাউনে চলে যায় 24,450। এখান থেকে আমরা ইমিডিয়েট সাপোর্ট আমাদের বলেই রেখেছিলাম যে 24,000 একটা ইমিডিয়েট সাপোর্ট আছে, এখান থেকে হয়তো 24,000-এর দিকে একটা ইমিডিয়েট সাপোর্ট নিতে পারে। তারপরেতে আমাদের সাপোর্ট 23,850-এর কথা বলেছিলাম খুবই শর্ট টার্মে, তারপর পড়লে অনেকটা নিচের দিকেতে আসার চান্স আছে নিফটির।
এখন দেখা যাক নিচের কোন সাপোর্ট থেকে নিফটি আবার সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে সেটাই দেখার। এখন কিন্তু পজিটিভ নিউজের খুবই কমতি আছে, এখন ম্যাক্সিমাম নিউজই নেগেটিভে আছে। তো আপনাদের এখন সামনে 24,000 সাপোর্টটার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। আপনারা এখন কিন্তু ট্রেড করলে খুবই সাবধানে করবেন, কারণ এখন মার্কেট খুবই রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা যাক এরপরে সোমবারে মার্কেটে কীরকম কী অবস্থা থাকে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি হেল্পফুল হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।